আসসালামু আলাইকুম। আমাদের ত্রিভুজ এবং চতুর্ভুজের সর্বশেষ ক্লাস, মানে আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, আর চতুর্ভুজের উপর হচ্ছে পার্ট 2 ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আজকের ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, খুব সহজ ক্লাস, একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ পারবেন। আর আগেই বলে নেই, আগামীকালকে হচ্ছে আমরা সরল ও যৌগিক মুনাফার অধ্যায়টা শুরু করব। পাটিগণিত মানে বীজগণিত জ্যামিতি তো বেশ কয়েকদিন করলাম, আগামীকালকে থেকে আমরা ইনশাল্লাহ পাটিগণিত শুরু করব। আমাদের পাটিগণিতে খুব বেশি কিছু জিনিস বাকি নেই, আমরা চাই পাটিগণিতটা একবারে শেষ করে ফেলবো। তারপর বীজগণিত সামান্য একটু অংশ বাকি আছে, জ্যামিতিও সামান্য একটু অংশ বাকি আছে। তার মানে ইনশাল্লাহ আমরা আশা করি এই মাসে আমরা একটা খুব ভালো অবস্থায় চলে আসবো। যদিও এই মাসেই সিলেবাস শেষ হবে না, কিন্তু আমরা সব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইনশাল্লাহ মোটামুটি এই মাসেই পড়ে ফেলতে পারবো। আরে হচ্ছে এক ব্রণ হয়েছে, ওই ব্রণ হচ্ছে ইয়ে হয়ে গেছে, এখানে একটু স্যাবলন দিছি, আর কিছুই না। সিভিয়ার কিছু হলে তো ক্লাসই বাদ দিতাম। আচ্ছা, পড়ানো শুরু করি। আমি প্রথমে পড়াবো টাইপ 6। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। টাইপ 6 হচ্ছে খুবই সহজ। এখানে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে সামান্তরিক, একটা হচ্ছে রম্বস, আর একটা হচ্ছে ট্রাপিজিয়াম। সবাই খুব মনোযোগ সহকারে প্রথমে সামান্তরিকের বিষয়টা বোঝার চেষ্টা করেন। সামান্তরিক, আচ্ছা, প্রথমে আমরা জানবো সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আর কোনো কারণে যদি পরিসীমা বাইর করতে বলে, পরিসীমা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে 2 ইন্টু a প্লাস বি। আচ্ছা, বিষয়টা একটু বলি। পরিসীমার বিষয়টা খুব সোজা। আমরা শিখছিলাম কি, পরিসীমা মানে কি, যতগুলো বাহু থাকবে তার দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে ত্রিভুজের বাহু থাকে কয়টা? 3টা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে কি, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, দ্যাট মিনস a প্লাস বি প্লাস সি। আর চতুর্ভুজের ক্ষেত্রে বাহু কয়টা? 4টা মানে কি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন যখন আপনারা আয়ত বলবে বা বর্গ বলবে বা সামান্তরিক বলবে বা রম্বস বলবে, মনে করেন আপনারা বর্গ বলছে, বর্গের কি সবগুলা বাহু সমান। এর জন্য যখন আমি 4টা বাহু এর 4টা এর যদি যোগ করি তখন আমি পরিসীমা পাবো কত? 4a। অনুরূপভাবে রম্বসের পরিসীমা পাবো কত? 4a। আর সামান্তরিক বা আয়তের ক্ষেত্রে আমার বিপরীত বাহু দুটা সমান, তাহলে এইটা a হইলে এইটাও a, এইটা b হইলে এইটাও b। তাহলে এই দুটো যদি যোগ করেন তাহলে আসে কি, a প্লাস b প্লাস b, দ্যাট মিনস হচ্ছে 2a প্লাস 2b। তাহলে 2 কমন নিলে কি, a প্লাস b। তার মানে আয়ত বা সামান্তরিকের ক্ষেত্রে পরিসীমা হবে কি, 2 ইন্টু a প্লাস b। আর রম্বস বা পরিসীমার ক্ষেত্রে, রম্বস বা বর্গের ক্ষেত্রে পরিসীমা হবে কি, 4a। এটা কিভাবে হয়েছে সবাই কি বুঝছেন? তার মানে পরিসীমা যদি পরীক্ষায় কখনো আসে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। ক্ষেত্রফল হচ্ছে অলওয়েজ বর্গ একক, পরিসীমা হচ্ছে অলওয়েজ শুধু একক। আমরা কি গল্পটা বুঝছি? আমরা কি এই পর্যন্ত সূত্রের গল্পটা বুঝছি? আচ্ছা, সূত্রের গল্পটা যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমি 1 আর 2 আপনাদের হাতে ছেড়ে দিলাম। আমি 3 নম্বর ম্যাথটা করাই দেই। 1 আর 2 সরাসরি ফর্মুলা। 3 নম্বর ম্যাথটা একটু বোঝার জিনিস আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন 3 নম্বর ম্যাথটা। তিন নম্বর ম্যাথটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন কি বলছে 3 নম্বরে। এবিসিডি সামান্তরিকের এবি হচ্ছে 12 সেন্টিমিটার, এবি হচ্ছে 12 সেন্টিমিটার ও ডি বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার। সামান্তরিকটির ক্ষেত্রফল কত? সামান্তরিকটির ক্ষেত্রফল কত? আচ্ছা, আপাতত এই কোশ্চেনটা বাদ। যদি আপনারা এরকম দিত, ভূমি দেয়া আছে 12, উচ্চতা দেয়া আছে 6, ভূমি দেয়া আছে 12, উচ্চতা দেয়া আছে 6, এরূপ ক্ষেত্রে যদি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলে, ক্ষেত্রফল বের করার সূত্র হবে কি, ভূমি ইন্টু উচ্চতা। এই বন্ধুকে ঠিক আছে? তখন আপনি ভূমি কি 12, উচ্চতা 6, 6 সাথে 12 সাথে 6 গুণ করলে 72 বর্গ একক কি দেয়া আছে? সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে বর্গ সেন্টিমিটার। আপনি যদি আমি কোশ্চেনটা এভাবে দিতাম, ভূমি দেয়া আছে 12, উচ্চতা দেয়া আছে 6,
এবার বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে, তখন আপনি কি করতেন, সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি ভূমি ইন্টু উচ্চতা, ভূমির মান বসাইতাম, উচ্চতার মান বসাইতাম, গান শেষ, তাই না? এখন কোশ্চেনটা কি করছে দেখেন, আমি এই কনসেপ্ট দিয়ে ম্যাথ করব, কিন্তু কোশ্চেনটা কি করছে দেখেন। কোশ্চেন বলছে কি, এবিসিডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকের এবি হচ্ছে 12 সেন্টিমিটার, এই এবি হচ্ছে 12 সেন্টিমিটার, খুব ভালো কথা। ডি বিন্দু হতে, এই ডি বিন্দু হতে এবি এর উপর লম্ব দূরত্ব, ডি বিন্দুর উপর এবি এর উপর একটা লম্ব আঁকেন, ডি বিন্দু হতে এবি এর উপর একটা লম্ব আঁকছি, এই লম্ব দূরত্বটা বলছে 6 সেন্টিমিটার। বিষয়টা বুঝেন, এবিসিডি একটা সামান্তরিক দিয়ে বলছে এবি হচ্ছে 12, ডি বিন্দু হতে এবি এর উপর একটা লম্ব আঁকছেন, এই লম্ব দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। এইবার বলছে সামান্তরিকটির ক্ষেত্রফল কত। দেখেন এইটা কি সামান্তরিকের ভূমি না, ভূমি কত 12, এইটা কি সামান্তরিকের ক্ষেত্রে উচ্চতা না, উচ্চতা কত 6, তাহলে একই জিনিস একটু ঘুরাইয়া দিছে, তাহলে ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 6, বসাই দিবেন। তার মানে আপনাদের যদি সোজা কোশ্চেন দেয় তাহলে 2 নম্বর কোশ্চেনটা দিবে, আর যদি একটু প্যাচে কোশ্চেন দেয় তাহলে এইভাবে দিবে। কথা কি বুঝছেন? আর আদৌ যদি কেউ ধরতে না পারেন যে এরকম একটা সামান্তরিকের প্রশ্ন দিচ্ছে, ধরতেই পারতেছেন না, তাহলে যেই দুইটা ভ্যালু দেওয়া আছে এই দুইটারে গুণ করে দিবেন, কারণ একটা ভূমি আর একটা উচ্চতা, তাহলে ভূমি আর উচ্চতারে গুণ করলে তো কি ক্ষেত্রফল। যদি কোনো কারণে এরকম ছবি দেওয়ার পর আপনি ধরতে না পারেন, আবার যদি আন্দাজে জাগাইতে চান, সব ক্ষেত্রে যে হবে বিষয়টা তা না, অনেক ক্ষেত্রে হওয়ার চান্স আছে। ক্ষেত্রফল চায় তাহলে দুইটা ডাটা না বুঝলে গুণ করে দিবেন। এই হলো আমাদের সামান্তরিকের আলোচনা। সবাই যদি সামান্তরিকের সবকিছু বুঝে থাকেন একটু লেখেন অল ডান। সামান্তরিকের যদি সবকিছু সবাই বুঝে থাকেন তাহলে লেখেন অল ডান। কি কি পড়ানোর বাকি আছে? বাকি আছে বীজগণিতে বিন্যাস সমাবেশ আর সমীকরণ আর ভেনচিত্র। টোটাল বীজগণিতে বাকি আছে সমীকরণ, বিন্যাস সমাবেশ, ভেনচিত্র। পাটিগণিতে বাকি আছে সরল যৌগিক মুনাফা, লসাগু গসাগু, সংখ্যার একটা অংশ, আর হচ্ছে পিতা পুত্রের বয়স। আর জ্যামিতিতে বাকি আছে বৃত্ত, গণজ্যামিতি, রেখা ও কোণ। এই হলো টোটাল বাকি। ট্রেনের ম্যাথ বিসিএস পিলির পর ট্রেনের ম্যাথ বিসিএস এর সিলেবাসে নাই। আমরা বিসিএস এর সিলেবাসটা প্রথমে আগে শেষ করব, তারপর অন্যান্য অংশটা পরে পড়ানো হবে। আচ্ছা, এবার আসেন রম্বস। আমরা তাহলে সামান্তরিক বুঝছি, এবার আসেন রম্বস। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল। যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আর রম্বসের পরিসীমা হচ্ছে 4a, পরিসীমা হচ্ছে একক, ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। আমরা তো এগুলো সবাই শিখছি। আর পরিসীমা যদি কারো মনে না থাকে আমি তো সিস্টেম শিখিয়ে দিলাম। চতুর্ভুজের ক্ষেত্রে কি 4টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হলো পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে রম্বস থেকে যদি ললিপপ টাইপের কিছু কোশ্চেন আসে, এগুলো হচ্ছে 4, 5, 6, 7, 8, এই ম্যাথগুলো আমি করাচ্ছি না, এগুলো আপনারা করবেন। আমি 9 নম্বর ম্যাথটা করাচ্ছি, কারণ 9 নম্বর যদি বোঝেন আগের ম্যাথগুলো কিছুই না, অটোই পারবেন, যেহেতু সূত্র। আর এখন মনে হয় না আপনার ওই 4, 5, 6, 7, 8 এই ধরনের ম্যাথ দেওয়া উচিত পরীক্ষায়। এখন দিলে এরকম 9 নম্বর এই টাইপের ম্যাথগুলো দিবে। আচ্ছা, প্রথমে আসেন এটা যদি খুব সোজা কোশ্চেন আসতো তাহলে কি আসতো, একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। যদি সোজা করে আসতো, একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কি 8 আর 9 দিয়ে বলছে রম্বসটার ক্ষেত্রফল বের করতে। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমরা জানি কি
রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ হচ্ছে 8, একটা হচ্ছে 9, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 9, তাহলে করলে 4, 4 9 36। তাহলে রম্বসটার ক্ষেত্রফল কত? 36। তাহলে আপনাকে যদি খুব সোজা কোশ্চেন দেয় তাহলে কি দিবে? দুটো কর্ণের দৈর্ঘ্য দিয়ে বলবে রম্বসের ক্ষেত্রফল বের করতে, তখন সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, রম্বসের ক্ষেত্রফল পাইলাম। এটা হচ্ছে খুব সোজা কোশ্চেন। এখন যদি 9 নম্বরের মতো কোশ্চেন দেয়, একটু মনোযোগ সহকারে পড়েন এবং কোশ্চেনটা আমি কিভাবে সলভ করি এটাও একটু বোঝেন। বলা হয়েছে একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান, থামেন, একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 আর 9 দেওয়া আছে, দিয়ে বলছে কি এই রম্বসের ক্ষেত্রফলের, তার মানে কি প্রথম কাজ আমি রম্বসের ক্ষেত্রফল বের করব, করলাম। বুঝেন খুব মনোযোগ সহকারে, এখন কিন্তু এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসে। এই রম্বসের ক্ষেত্রফলের সমান, তার মানে প্রথমে কি আমি রম্বসের ক্ষেত্রফল পাইলাম, ক্ষেত্রফল পাইছি কত? 36। আচ্ছা কি বলছে? এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? আচ্ছা কি চাইছে বাদ দেন, লাইনটা বোঝেন। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তার মানে প্রশ্ন মতে যেটা বলছে আপনার এই রম্বসের ক্ষেত্রফলটা যা, এইটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বলছে না? কি বলছে দেখেন, রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে এই রম্বসটার ক্ষেত্রফল যত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি তত না? তার মানে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? a স্কয়ার। a স্কয়ার সমান কি 36 না? আমি কি গল্পটা বুঝাইতে পারছি? বলা হয়েছে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কি বাইর করতে বলছে এটা ভুলে যান। রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তার মানে কি এই রম্বসের ক্ষেত্রফল যত, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি তত না? কারণ রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র না, তার মানে প্রশ্ন মতে বলছে a স্কয়ার সমান 36, তাহলে a কত? 6। এখন যদি বলা হয় ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। কথা কি বুঝাতে পারছি? চাইছে পরিসীমা, পরিসীমা মানে কি? 4a, তাহলে 4 ইন্টু 6 দ্যাট মিন্স হচ্ছে কি 24। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনার মূল খেলাটা হচ্ছে a স্কয়ার সমান 36 বানানো। এটা আপনি কিভাবে বানাইছেন? কোশ্চেন পুরোটা পয়রা জীবনে এই ম্যাথ পারবেন না। কি করবেন? একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বলছে কি 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, খুব ভালো কথা। তার মানে 8 আর 9 দিছে, দিয়ে বলছে কি এই রম্বসের ক্ষেত্রফলের সমান, থামেন, রম্বসের ক্ষেত্রফল বাইর করেন, করছেন। এবার বলছে কি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তার মানে এই রম্বসের ক্ষেত্রফল যত, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তত, তার মানে প্রশ্ন মতে a স্কয়ার সমান 36 বাইর করেন a। যদি বলা হয় তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তখন অ্যান্সার হতো 6। চাইছে কি বর্গক্ষেত্রটির পরিসীমা কত? পরিসীমা মানে কি 4a। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন রম্বস ডান, যদি বুঝে থাকেন তাহলে লেখেন রম্বস ডান। প্রাইমারি ব্যাচের যারা প্রাইমারি ব্যাচের স্টুডেন্ট ছিলেন তাদের তো সময় দূরত্ব গতিবেগ পড়ানো হয়েছিল সেই ব্যাচে। এই ব্যাচের সাথে প্রাইমারি ব্যাচের পরীক্ষার কোনো সম্পর্ক নাই, এখানে বিসিএস পিলি টার্গেট করে পড়ানো হচ্ছে। হ্যাঁ, নৌকা স্রোত করাবো, নৌকা স্রোত ইনশাল্লাহ খুব দ্রুতই করাবো। যারা এই ম্যাথটা একটু কম বুঝছেন আমি এই টাইপের আরো একটা ম্যাথ করাবো একটু পর, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা রম্বস ডান। এবার আসেন ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হলো সবচেয়ে সোজা, শুধু সূত্রটা যদি বুঝতে পারেন, সূত্র বুঝলে ট্রাপিজিয়াম হচ্ছে সবচেয়ে সহজ। সবাই একটু মনোযোগ সহকারে ট্রাপিজিয়ামের বিষয়টা বোঝেন। সবাই একটু মনোযোগ সহকারে ট্রাপিজিয়ামের বিষয়টা বোঝেন। ট্রাপিজিয়াম সবাই খুব মনোযোগ সহকারে সূত্রটা শুধু বোঝেন। ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু a প্লাস b ইন্টু এইচ। আচ্ছা
ট্রাপিজিয়ামের আমি ক্ষেত্রফল লিখলাম কি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখানে শুধু জানার বিষয় এ আর বি এর পরিচয়টা কি আর এইচ এর পরিচয়টা কি, এতটুকু যদি আপনি জানেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল রিলেটেড যে কোনো ম্যাথ আপনি পারবেন। আচ্ছা আমি একটু লিখে দিই সুন্দর করে। এ আর বি হচ্ছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য। খেলা হচ্ছে এইচ নিয়া। এইচ এর অনেকগুলো নাম আছে। এক নম্বর নাম হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উচ্চতা, আর একটা হচ্ছে কি লম্ব দূরত্ব। সবাই এই সূত্রটার একটা স্ক্রিনশট নেন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। খেলা এখানে না, খেলা হচ্ছে আপনি এ আর বিও কমন দেনি, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য। এই এইচ এর পরিচয়টা পরীক্ষা যে কোনো ভাবে দিতে পারে, বলতে পারে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে, অথবা লম্ব দূরত্ব দেয়া আছে, অথবা উচ্চতা দেয়া আছে। যাই দেয়া থাকুক, এটা হচ্ছে কার মান? এইচ এর মান। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে এইচ এর পরিচয়টা কি উচ্চতা দেয়া থাকুক, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেয়া থাকুক, লম্ব দূরত্ব দেয়া থাকুক, যাই দেয়া থাকুক না কেন এটা কার মান? এইচ এর মান। এই জিনিসটা যদি মাথায় ঢোকে কোনো ব্যাপার না। তাহলে প্রথমে আমরা একটু একটা সহজ অঙ্ক করি, তারপর একটা কঠিন অঙ্ক করবো। প্রথমে করবো অঙ্ক নাম্বার 11। 11 নম্বরে কি বলছে দেখেন। 11 তো বলছে একটা ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সেন্টিমিটার। উচ্চতা আপনি শিখছেন কি? উচ্চতাও কি? এইচ। তাহলে এইচ দিয়ে আছে কত? 8। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। তার মানে এ দেয়া আছে 9 আর বি দেয়া আছে 7। এখন এই জায়গায় যদি মান বসাই, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এটা দিয়ে কাটলে 4, 9 আর 7 যোগ করলে 16, 16 সাথে 4 গুণ করলে 64। আমি ঠিক যেভাবে ক্যালকুলেশন করছি এভাবে ক্যালকুলেশন করার প্র্যাকটিস করেন, তাহলে যে কোনো ম্যাথ খুব দ্রুত করতে পারবেন। কি করছি? হাফ ইন্টু এ প্লাস বি 9 প্লাস 7 ইন্টু উচ্চতা এইচ দিয়ে দিলাম, গল্প শেষ। 11 হচ্ছে খুব সহজ কোশ্চেন। যদি এই ধরনের কোশ্চেন আসে, এগুলো প্রায় নিয়োগ পরীক্ষায় আসে বিভিন্ন, আমরা পারবো। এখন আমি যেটা করবো এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। এক্সাম্পল নম্বর 15। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন 15 নম্বর এক্সাম্পলটা। 15তে কি বলছে দেখেন। কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 40 বর্গমিটার। ক্ষেত্রফল 40 বর্গমিটার। আচ্ছা আমাদের সূত্র ছিল কি? ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। আচ্ছা এই সূত্রের আলো কি করি? তাহলে ভাইয়া ক্ষেত্রফল দিছে 40, খুব ভালো কথা। দিয়া বলছে কি সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব 8, তার মানে এইচ এর মান দেয়া আছে কত? 8, খুব ভালো কথা। একটা বাহুর দৈর্ঘ্য 6, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়, অপর বাহুর দৈর্ঘ্য চাইছে। আমরা বলি কি ম্যাথমেটিক্সে আমরা যা জানি না বা যা বের করতে হবে সেটাই কি এক্স। এই বন্ধুকে আমি গল্প বুঝাইতে পারছি? এই বন্ধুকে গল্প বুঝানো গেছে? কি করছি? ক্ষেত্রফল দেয়া আছে 40, হাফ লিখলাম, মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা বা লম্ব দূরত্ব যাই বলুক সেটা দেয়া আছে 8। একটা বাহুর দৈর্ঘ্য 6 দিয়ে বলছে আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে, তাহলে মানে এক্স এর মান বের করতে বলছে। এখন এখানে আমি এটা ক্যালকুলেশনের খেলাটা দেখাবো যে খুব দ্রুত ক্যালকুলেশন করবেন কিভাবে। এর সাথে আর কি আড়াআড়ি গুণ করা যায় না? তার মানে কি 40 ইন্টু 2 আড়াআড়ি গুণ করলেন, এই মানটা কি আবার ডিভাইড হয়ে যাবে না? হয়েছে? এইভাবে যদি ক্যালকুলেশন করতে পারেন, ক্যালকুলেশন খুব সহজ। আড়াআড়ি গুণ আর এটা হবে কি ভাগ, হয়েছে? তাহলে 5 দুগুণা 10, এই 10 থেকে যদি 6 আবার বিয়োগ হইবে, তার মানে এক্স এর মান হচ্ছে 4। তাহলে দেখছেন এই ক্যালকুলেশন আমি কত সহজে করে ফেললাম। এইভাবে করতে শিখতে হবে, মানে দ্রুত ক্যালকুলেশন নির্ভুলভাবে করার সিস্টেম হচ্ছে এই মেথড। তার মানে অপর বাহুর দৈর্ঘ্য কি? 4 মিটার। সবাই কি বুঝতে পারছেন? তাহলে আমি যদি রম্ব, সামান্তরিক আর ট্রাপিজিয়ামের সূত্র জানি, যেই ধরনেরই কোশ্চেন আসুক আমরা সবাই পারবো। সবাই লেখেন টাইপ 6 ডান। টাইপ 6 ডান লেখেন সবাই। হ্যাঁ এটা জ্যামিতি 6 নম্বর ক্লাস।
আচ্ছা, টাইপ 6 ডান হইলে এখন আমি যে টাইপটা পড়াবো সেটা হচ্ছে টাইপ 7। এটা নিয়ে ভাই একটু কথা আছে। টাইপ 7 আমি খুব সহজ করে করাই দিতেছি, কিন্তু পরীক্ষায় সাধারণত টাইপ 7 আসা উচিত না। এটা হচ্ছে রিটেন টাইপ কোশ্চেন। কোনো কারণে টাইপ 7 যদি আসে, আমি যেভাবে করাচ্ছি ইনশাল্লাহ একদম সোজা, একবার দেখলেই পারবেন। কিন্তু পরীক্ষায় কোনো কারণে যদি টাইপ 7-এর কোনো ম্যাথ আসে, আপনি পারলেও প্রথমে করবেন না। এটা আপনি গোল্লা দিয়ে রাখবেন, রাইখে অন্যান্য সব প্রশ্ন অ্যান্সার করবেন। করার পর যদি আপনার হাতে সময় থাকে আর অন্য কোনো কিছু পারেন না, শুধুমাত্র তাইলেই টাইপ 7টা আবার ম্যাথটা ট্রাই করবে। কারণ এখানে অনেক ক্যালকুলেশন করতে 1 মিনিটের উপরে লাগবে, আবার ক্যালকুলেশন ভুলও করতে পারেন। কথা কি বুঝছেন? আচ্ছা, টাইপ 7-এ সবাই 2টা লাইন লেখেন প্রথমে। এই 2টা লাইন এলেই গল্প শেষ। টাইপ 7 ভিতরে বললে মাইনাস, বাইরে বললে অথবা পুকুর পাড়ের বিস্তার বললে, পুকুর পাড়ের বিস্তার বললে প্লাস। এই 2টা লাইন সবাই নোট নেন। ভিতরে বললে হচ্ছে মাইনাস, বাইরে বললে বা পুকুর পাড়ের বিস্তার বললে হচ্ছে প্লাস। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথা 5 মিনিট শোনেন, তাইলে গান শেষ। আমি কি বলছি? ভিতরে বললে মাইনাস আর বাইরে বললে প্লাস। মানে কি? অঙ্ক নাম্বার 1 কোনো ম্যাথই আমি করাবো না, আমি বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি সলভ দিয়ে দিছি। আচ্ছা, 1 নম্বর ম্যাথটা একটু দেখি কি বলছে। 1 নম্বরে কি বলছে দেখেন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। দৈর্ঘ্য 80, প্রস্থ 30, তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত? 80 × 30 করলে কত? 2400। আচ্ছা, একটা ক্ষেত্রফল বাই করলাম। দেখেন বলা হয়েছে কি, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত? 80 × 30, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা বাই করছি। আচ্ছা, এরপর বলছে বাগানের ভিতরে। ভিতরে বলছে মানে কি মাইনাস হবে? কি দিয়ে মাইনাস হবে? যেই দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্য থেকে মাইনাস হবে, যেই প্রস্থটা ছিল সেই প্রস্থটা থেকে মাইনাস হবে। আমি কি বুঝাইতে পারছি? আপনারা ভিতরে বললে কি, যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্য থেকে মাইনাস হবে, যে প্রস্থটা ছিল সেই প্রস্থটা থেকে মাইনাস হবে। আর যদি বাইরে বলতো বা পুকুর পাড়ের বিস্তার বলতো, তাহলে কি দৈর্ঘ্যের সাথেও যোগ হইতো, প্রস্থের সাথেও যোগ হইতো। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা কনসেপ্ট শিখলাম কি, যদি ভিতরে বলে তাহলে দৈর্ঘ্য থেকেও বিয়োগ, প্রস্থ থেকেও বিয়োগ। যদি বাইরে বলতো তাহলে দৈর্ঘ্যের সাথেও যোগ, প্রস্থের সাথেও যোগ। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন কি যোগ করব বা কি বিয়োগ করব? কি বলছে দেখেন, একটা বাগানের ভিতরের সীমানার পাশ দিয়ে 2 মিটার চওড়া। কি বলছে? 2। এখানে যেই ভ্যালুটা দেয়া থাকবে তার ডাবল। যদি 2 দেয়া থাকে তাহলে 4, যদি 3 দেয়া থাকতো তাহলে 6, যদি 4 দেয়া থাকতো তাহলে 8, যদি 5 দেয়া থাকতো তাহলে 10। মানে এখানে যেই মানটা দেয়া থাকবে তার ডাবল। 2 থাকলে 4, 3 থাকলে আবার 9 না, কিন্তু স্কোয়ার না, ডাবল। 2 থাকলে 4, 3 থাকলে 6, 4 থাকলে 8। তাহলে ভিতরে বললে কি, এখানে যে মানটা দেওয়া আছে তার ডাবল, 2 জায়গাতে বিয়োগ। যদি বাইরে বলতো তাহলে কি করতাম? যোগ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে আসে কত? 76, আর এখানে আসে কত? 26। তাহলে এই 76 হচ্ছে একটা দৈর্ঘ্য, 26 হচ্ছে একটা প্রস্থ। তাহলে এই দুইটারে গুণ করলে আপনি আরেকটা ক্ষেত্রফল পাবেন না? তাহলে 76 আর 26 গুণ করলে পাইলাম কত? 1976। তাহলে আপনি এই একটা ক্ষেত্রফল পাইছেন, এই একটা ক্ষেত্রফল পাইছেন। তাহলে চূড়ান্ত ক্ষেত্রফল কি? বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল। বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল। তাহলে বড় ক্ষেত্রফল কত? 2400। আর ছোট ক্ষেত্রফল কত? 1976। তাহলে ফাইনালি আসে কত? 424। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? আপনাদের চাইছি কি দেখেন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল চাইছে। আমি পুরো লেখা দিছি, আপনি তার পরীক্ষাতে লেখালেখি করতে পারবেন না। এবং এটা হচ্ছে রিটেন টাইপ ম্যাথ। যদি কোনো কারণে প্রিলিতে দিয়ে দেয় তাহলে এই নিয়মে আমরা করব। প্রথমে যেই দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে ওইটা দিয়ে একটা ক্ষেত্রফল বের করব। এবার যদি ভিতরে বলে বিয়োগ করব, বাইরে বললে যোগ করব। এলে এই জায়গায় তো আমি একটা ক্ষেত্রফল পাবো। এরপর কি করব? বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করব। বিয়োগ করলেই অ্যান্সার পেয়ে যাব। সবাই যদি এক্সাম্পল 1 বুঝে থাকেন তাহলে লেখেন তো এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান, এটা একটু লেখেন তো। সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি।
এই এই বাগানের ভিতরে বাহিরে যে কত ঝামেলা। আচ্ছা, এক্সাম্পল 1 ডান হইছে, গুড। এক্সাম্পল 1 ডান হলে আপনারা 2 পারবেন, 2 পারবেন, 3 পারবেন, 4 পারবেন। আমি 5 নম্বর ম্যাথটা সবাই লাস্টে করাচ্ছি। এখন আমি একটু 6 আর 7 নিয়ে কথা বলি। 6 নম্বরে কি বলছে একটু বোঝেন। 6 আর 7 পরে আমি সবাই লাস্টে পাস করাবো। 5টা একটু ব্যতিক্রমী। আচ্ছা, 6 নম্বরে কি বলছে দেখি। একটা বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে বাগানটার ক্ষেত্রফল কত? 40 × 30, দ্যাট মিনস হচ্ছে 4 × 3 = 1200 বর্গ মিটার। আচ্ছা, খুব ভালো কথা। বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, বাগানের ক্ষেত্রফল চাইছি। আচ্ছা, আমি একটু ছবি আঁকা দেখাই, যদি আমি ছবির কোনো ব্যবহার করি নাই। এই হলো একটা বাগান, বুঝেন? এই একটা বাগান, এই বাগানের বাইরে একটা রাস্তা আছে। এটা হলো কি রাস্তা, তাই না? আচ্ছা, এখন আপনারা বলছে বাগানের দৈর্ঘ্য 40, প্রস্থ 30, তাহলে বাগানটার ক্ষেত্রফল কত? 1200। আপনার দ্বারা চাইছি কি ভাই বাগানের ক্ষেত্রফল, তার মানে এই যে রাস্তা যে বাইরে আছে এটার কি কোনো দরকার আমার আছে? আপনি কি আমার কথা বুঝেন নাই? এই হলো আপনার বাগান, বাগানের দৈর্ঘ্য দিছে 40, প্রস্থ দিছে 30, তাহলে বাগানের ক্ষেত্রফল কত? 1200। একটা অতিরিক্ত লাইন লাগাই দিছে, বাগানের সাইডে চারদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। আপনার দ্বারা চাইছে শুধু এতটুকুর ক্ষেত্রফল, তাহলে আপনার কি এই এর কোনো দরকার আছে? এতটুকু আপনাকে কনফিউজড করতে দিছে। আমার কথা কি সবাই বুঝছে? আমার কথা কি সবাই বুঝতে পারছেন ভাইয়া? 6 নম্বর কোশ্চেনটা কি বুঝছেন? একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 6 বুঝছেন নাকি? এটা হচ্ছে বেসিক কোশ্চেন। ওগুলো ওই ছবি আঁকেই করছি, শুধু ছবি এঁকে দিলে আপনারা পারেন না, এই কারণে এইটা একটু সোজা ম্যাথ দেখে ছবি দিয়ে দিলাম। ওই ছবি এঁকেই করছি, ওটার একটু ছবিটারে বাদ দিয়ে শর্টকাট করে দিছি ফিলির জন্য। এক্সাম্পল 1 কি ডান হয়েছে? একটু এক্সাম্পল 60% নাকি একটু লেখেন তো। ওরা জব সলিউশন কিভাবে দ্রুত শেষ করবে এই টেকনিক আমি জানবো কিভাবে? একদম যে জানতে চাইলেন, আমি একটা সাজেশন দিতে পারি, প্রশ্ন ব্যাংকটা বিসিএস এর কিভাবে সলভ করবেন, ওই আলোকে জব সলিউশনটা করতে পারেন। যদি শুনতে চান একদিন এটা বলতে পারি, কিন্তু আমি এগুলোর খুব বেশি এক্সপার্ট না ভাইয়া, কারণ আমি নিজে চাকরি বাকরি পরীক্ষা টরীক্ষা দেই নাই। এখানে আমার জ্ঞান ওই ম্যাথ কেন্দ্রিকই। ওই একটু সাজেশন এই কারণে দিতে পারবো, কারণ যখন মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম তখন তো টেস্ট পেপার সলভ করতাম, খুব দ্রুতই সলভ করতাম। কারণ আমি টেস্ট পেপার মেট্রিকে শেষ করছিলাম 2 না 3টা টেস্ট পেপার করছিলাম সলভ। এই কারণে আমি টেকনিকটা জানি আর কি, দ্রুত এগুলো কিভাবে সলভ করতে। এটা চাইলে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, এটা আমার ওই মেট্রিকের গল্প। কারণ ভাইয়া চাকরির পরীক্ষা টরীক্ষা দেই নাই, এই কারণে এই সম্পর্কে ধারণা নাই। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 7। ওই মেট্রিক পরীক্ষা খুব দুর্দান্ত পড়াশোনা করে দিয়েছিলাম, তো এই কারণে ওই সময় টেকনিক বলতে পারব যে টেস্ট পেপার আর জব সলিউশন তো একই জিনিস। যে টেস্ট পেপার কিভাবে আমি 3টা শেষ করছি। 3টা শেষ করা মানে কি, যদি কেউ শেষ করতে চান 3টাই মোটা টেস্ট পেপার শেষ করতে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু এটার একটা সাইন্টিফিক টেকনিক আছে, ওই সাইন্টিফিক টেকনিকের মাধ্যমে যদি আপনি আগান, তাহলে আপনি একটা জব সলিউশন যখন সলভ করবেন, তখন এর পরের বার সেকেন্ড স্টেপে যখন আবার রিভিশন দিতে যাবেন, আপনার 70% পড়া আগেই শেষ। এই টেকনিকটা আমি শিখিয়ে দিতে পারি, যদি আগ্রহ থাকে 2-4 দিনের ভিতর একটা আলাদা সময় নিয়ে আমি একদিন শিখিয়ে দেবো কিভাবে এটা করবেন। যে একবার জব সলিউশন ধরা মানে তো রিভিশন করতে গেলে পাগল হয়ে যাওয়া লাগবে। এজন্য একটা রিভিশনের একটা সাইন্টিফিক মেথড আছে, যেই মেথডটা ফলো করলে আপনি সেকেন্ড বার যখন জব সলিউশন পড়তে যাবেন, আপনার আগেই 70% পড়া হয়ে গেছে, ওই 70% আর পড়া লাগবে না। এটার টেকনিকটা আমি বলে দেবো না, যদি আগ্রহ থাকে বললেন 2-4 দিনের মধ্যে একদিন একটা আলাদা সময় নিয়ে শিখিয়ে দেবো। কিন্তু আমি এইসব সেক্টরে ভাইয়া খুব ভালো এক্সপার্ট না, কারণ যেহেতু আমি নিজে চাকরির পরীক্ষা দেই নাই,
এখানে আমার অন্যান্য সাবজেক্ট সম্পর্কে ধারণা খুব কম, একটা সাবজেক্টেরই ধারণা আছে, ওই তো পড়াই। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 7, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার, বাগানের সীমানা সংলগ্ন বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির পরিসীমা কত? ভাইয়া দেখেন বিষয়টা বুঝছেন, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার, বলছে বাগানের সীমানার বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে। আচ্ছা, আগে আপনারা যখন আমি ম্যাথ করেছিলাম তখন কি করছিলাম, প্রথমে যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া ছিল এইটারে গুণ করে একটা ক্ষেত্রফল বের করছি, যেহেতু বাইরে বলছে, বাইরে মানে কি প্লাস, তাহলে 30-এর সাথেও যোগ, 20-এর সাথেও যোগ, কি যোগ দেয়া আছে কি 2 মিটার, তার ডাবল, তার মানে কি 2-এর ডাবল কি সাইড সাইড, তার মানে 34 আর হচ্ছে 24। তাহলে এইটা হচ্ছে আপনার রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের প্রস্থ। আগের ম্যাথে ক্ষেত্রফল চাইছে, তার জন্য কি আপনি এইটার ক্ষেত্রফল বের করছেন, তারপর বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল বের করছেন, তাই না? কিন্তু এই ম্যাথে আপনারা বলছে রাস্তা সহ রাস্তাটির পরিসীমা চাইছে, মানে রাস্তার পরিসীমা চাইছে। তাহলে আপনার কাজ কি দেখেন, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত 34, রাস্তা সহ বাগানের প্রস্থ কত 24, তাহলে রাস্তার পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি কি বুঝাইতে পারছি? আপনার তো এই জায়গার গল্পটা কি রাস্তা সহ না, এখন আপনার কাছে রাস্তার পরিসীমা চাইছে, তখন কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আপনার যে মূল আলোচনা এটা যদি একটু সহজ করে দেয় তাহলে 6 আর 7 নম্বর করে দিতে পারে, আর কঠিন করে দিলে 1 থেকে 5 পর্যন্ত দিবে। আমার কথা কি সবাই বুঝছেন? এর জন্য আপনি যেই নিয়মে শিখছেন নিয়ম একই, অনেক সময় দেখা যাবে পুরো ম্যাথ না করে আপনি অ্যান্সার পারতেছেন। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন 5 নম্বর ম্যাথটা আজকে আমি এখন বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এতক্ষণ আমরা যা পড়ছি 5 আবার তার উল্টা। 5 নম্বরটা একটু দেখেন। 5 নম্বর কি বলছে দেখেন, পারসহ পুকুরের দৈর্ঘ্য 70 আর 60, 70 ইন্টু 60 তার মানে 4200। এটা আপনি কি পাইছেন, পারসহ পুকুরের ক্ষেত্রফল, পারসহ পুকুরের ক্ষেত্রফল কি 70 ইন্টু 60 মানে কি 4200। আচ্ছা, এখন বলছে পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার। এই জায়গায় একটু ঝামেলা, 5 নম্বরের পাশে লেখেন বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আচ্ছা, আমরা বলছিলাম কি যদি পুকুর পাড়ের বিস্তার বলে তখন আমরা কি করব, যোগ করব, এই শিখেছিলাম না? যদি ভিতরে বলে তাহলে কি মাইনাস, বাইরে বললে প্লাস, পুকুর পাড়ের বিস্তার বললেও প্লাস। যেমন অঙ্ক নম্বর 4 নম্বরে দেখেন পুকুর পাড়ের বিস্তার বসে দেখে কি আমি প্লাস করছি না? 4 নম্বর অঙ্কটা দেখেন, পুকুর পাড়ের বিস্তার বসে দেখে কি আমি প্লাস করছি না? কিন্তু 5 নম্বর একটু ভেজাল আছে, ভেজালটা দেখেন। আপনারা 4 নম্বর অঙ্কে বলছিল কি একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, তখন আপনি প্রথমে পুকুরের ক্ষেত্রফল বের করছেন, কিন্তু এই জায়গায় আপনি কি বের করছেন, পারসহ পুকুরের ক্ষেত্রফল। তাহলে এই জায়গায় আপনার কি বের করতে হবে, পার বাদে পুকুরের ক্ষেত্রফল। এখন পারসহ পুকুরের ক্ষেত্রফল থেকে যদি পার বাদে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করেন তাইলেই কি আপনি পারের ক্ষেত্রফল পাবেন না? চাইছে কি তাহলে কি আপনি পারের ক্ষেত্রফল পাবেন না? 5 নম্বর অঙ্কটা পুরো এক্সেপশনাল ম্যাথ, আপনি পাশের গল্পটা বুঝেন। 4 নম্বর অঙ্কটা ছিল পুকুরের ক্ষেত্রফল বের করছেন, তারপর হচ্ছে আপনি পারসহ পুকুরের ক্ষেত্রফল বের করছেন, এইবার পারসহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ দিচ্ছেন, এই কারণে আপনি পারের ক্ষেত্রফল পাইছেন। কিন্তু এই জায়গায় প্যাচ দিয়ে দিছে কি পুকুরের ক্ষেত্রফল না দিয়ে বসে কি পারসহ পুকুরের ক্ষেত্রফল। তাহলে পারসহ বাইর করলে পরের বার বাইর করতে হবে কি পার বাদে, তাহলে পার বাদে যখনই বাইর করবেন তখনই কি বিয়োগ করতে হবে। ইয়া বসে কত, বিস্তার বসে কত 4, তার মানে 4 ডাবল কত 8, তাহলে 70 মাইনাস 8 মানে 62, 60 মাইনাস 8 মানে 52, তাহলে 62 আর 52 গুণ করলে কত 3224। তারপর কি বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলেই অ্যান্সার। আমার কথা বুঝছেন? 5 নম্বরের পাশে বি কেয়ারফুল লেখেন, এটা কিন্তু ভিন্ন ম্যাথ। আদারওয়াইজ 5 নম্বর বাদে বাকি সব ম্যাথের কনসেপ্ট কি ছিল, আমার ভিতরে বললে আমি বিয়োগ করব, বাইরে বা পুকুর পাড়ের বিস্তার বলে যোগ করব। কিন্তু 5 একটু ভেজাল করে দিছে, পার সহ বসে সবসময় কি বলতেছিল আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ এত, পুকুর পাড়ের দৈর্ঘ্য প্রস্থ এত, এই হিসাব হইলে আমি যে টেকনিকটা শিখেছি ওই টেকনিক। কিন্তু যখন এরকম পার সহ লাগাই দিবে, কথা কি বুঝতে পারছে, বা রাস্তা সহ বলবে, তখনই কিন্তু খেলাটা এভাবে খেলতে হবে। পার সহ যদি বাইর করি তাহলে পরেরটা বাইর করতে হবে কি পার বাদে, তাহলে পার সহ থেকে পার বাদে বাদ দিলে কি পাবো, পুকুর পাড়ের ক্ষেত্রফল। আবার যদি রাস্তা সহ বলে তাহলে আবার আরেকটা বের করতে হবে কি রাস্তা বাদে, তাহলে রাস্তা সহ থেকে রাস্তা বাদে যদি বিয়োগ দেই তাহলেই পাবো কি রাস্তার ক্ষেত্রফল। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যদি সলিড এরকম দেয় আয়তকার রাস্তা, আয়তকার
একটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য বস্তু এত বা পুকুর পাড়ের দৈর্ঘ্য বস্তু এত, তাহলে আমি যে টেকনিক শিখেছি সেই টেকনিক। কিন্তু যখনই পার সহ বলবে বা রাস্তা সহ বলবে তখন কিন্তু এই 5 নম্বরের লজিক দিয়ে করতে হবে। আর টাইপ 7 এর ম্যাথ পরীক্ষা সাধারণত প্রিলিতে আসে না, যদি কোনো আসেও কোন অবস্থাতেই ম্যাথ প্রথমে করা যাবে না। কথা কি বুঝতে পারছি? কারণ এটা হচ্ছে অনেকগুলা ক্যালকুলেশন, এতগুলা ক্যালকুলেশন পরীক্ষা করবেন কিভাবে? এই একটা ক্যালকুলেশন করবেন, এই একটা করবেন, এই একটা করবেন, এটার সাথে এটা গুণ করবেন, আবার এটা দিয়ে এটা বিয়োগ করবেন, তার মানে মামলা হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ডের। আবার যদি কোনো কারণে করেন ভুল হিসাব একটা, তাহলে তো শেষ। আবার আমি কোনো কিছু না লেখা করাইছি তাতেও 1.5 মিনিট লাগবে, তাহলে যদি লেখা শিখতেন বা ছবি এঁকে শিখতেন তাহলে তো লাগবে 3 মিনিট। এগুলো বেসিক্যালি রিটেন টাইপ ম্যাথ। এই জন্য এই ধরনের ম্যাথ আশা করি পিলিতে আসবে না, তারপর আমরা শিখে রাখলাম। আর আসলেও কেউ কখনো প্রথমে এই ম্যাথ করবেন না। টাইপ 7 কি ডান হয়েছে? একটু কমেন্টস করেন তো। আজকে হচ্ছে ক্লাসটা হচ্ছে এই টাইমে ক্লাস হয় না তো, তার উপরে শুক্রবার, তার উপরে মানে 2টা পরীক্ষা ছিল, তার উপরে এই ক্লাস হওয়ার কথা ছিল গতকালকে, এই কারণে আজকে উপস্থিতি কম। আর 2টা টাইপ বাকি। রাহাত স্যারের মতো যদি একটা ইংরেজি স্যার পাইতাম, কেউ কারো মতো না রে আপু, সবাই সবার মতো। কথাকে বুঝছেন? আমার মতো ইংলিশের টিচার হলে তো লাভ নাই। ইংলিশের টিচারের তো ইংলিশের টিচারের মতো, সে কি ম্যাথ পড়াবে? ম্যাথ পড়ানোর সিস্টেম একরকম, ইংলিশ পড়ানোর সিস্টেম আরেক রকম। আচ্ছা, এবার একটা সোজা টাইপ পড়াই, তারপর টাইপ 8টা পড়াচ্ছি। এখন আমি পড়াবো হচ্ছে টাইপ 3। টাইপ 3 সবাই একটা জিনিস লিখে নেন, মুখে মুখে বললেই টাইপ 3 শেষ। টাইপ 3 এর সূত্রটা একটু আমি লিখে দিচ্ছি, জাস্ট এই লেখাটা একবার আমার সাথে সাথে পড়বেন, তাইলে টাইপ 3 শেষ। আর 2টা টাইপ আছে, টাইপ 3 আর টাইপ 8। তাহলে আমাদের ত্রিভুজ প্লাস চতুর্ভুজের ভেজাল শেষ, মানে ত্রিভুজ চতুর্ভুজ পুরোটাই শেষ। আচ্ছা, টাইপ 3 তে একটা সূত্র লেখেন সবাই। আচ্ছা, এই 4টা আমরা যদি পড়ি তাহলেই হচ্ছে আমাদের গল্প শেষ। আচ্ছা, আমি সূত্রটা কি লিখি দেখেন। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার 1/n ভাগের উপর অঙ্কিত বর্গের n স্কয়ার গুণ। একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার 1/n ভাগের উপর অঙ্কিত বর্গের n স্কয়ার গুণ, মানে 1/something। এই সামথিংটাই হচ্ছে n এর মান। তাহলে পরীক্ষায় যদি আপনারা অর্ধেক বলে, অর্ধেক মানে কি হাফ, আমি প্রশ্নতে বুঝাচ্ছি, অর্ধেক বললে কি হাফ, 3 ভাগের 1 ভাগ বললে কি 1/3,
1/4 বললে কি 1/4। আমি বলছি কি এই নিচের যে মানটা এটা হচ্ছে n এর মান, তাহলে n এর মান কত 2, n এর মান কত 3, n এর মান কত 4। সূত্র কি n স্কয়ার, তাহলে অর্ধেক বললে অ্যান্সার হবে কি 2 স্কয়ার, দ্যাট মিন্স কি 4 গুণ। 3/1 বললে n এর মান কত 3, দ্যাট মিন্স কি n স্কয়ার মানে কি 9 গুণ। 1/4 বললে কি n এর মান কত 4, তাহলে n স্কয়ার কত 4 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে কি 16। যদি আমার কথা সবাই বুঝে থাকেন, টাইপ 3 এর एग्जांपल 3টা দেখেন মুখে মুখে হয়ে যাচ্ছে কিনা। টাইপ 3 এর एग्जांपल নাম্বার 1 2 3। নাম্বার 1, একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেক, অর্ধেক বসে মানে কি 1/2, তাহলে নিচেরটা হচ্ছে n এর মান, তাহলে n এর মান কত 2, সূত্র কি n স্কয়ার, তার মানে কি 2 স্কয়ার, দ্যাট মিন্স 4 গুণ। অঙ্ক নাম্বার 3, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার 3/1 3/1 মানে কি 1/3, তাহলে n এর মান কত নিচেরটা, তার মানে কি 3। এই n এর মান কি নিচেরটা না, তাহলে n এর মান কত 3, সূত্র কি n স্কয়ার, তার মানে 3 স্কয়ার মানে কি 9 গুণ। এটা খুব কমন একটা টাইপ, বিভিন্ন নিয়োগ পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। টাইপ 3টা কি আমরা সবাই বুঝছি? যদি বুঝে থাকি তাহলে একটু ফিডব্যাক দেন। টাইপ 3 ডান, টাইপ 3 ডান, একটু ফিডব্যাক দেন। আমি আরেকটা টাইপ পড়ালে আমাদের আজকের ক্লাস শেষ, সেটা হচ্ছে টাইপ 8। সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 3 কি ডান হয়েছে নাকি? টাইপ 3 কি ডান হয়েছে নাকি? একটু ফিডব্যাক দেন সবাই। আচ্ছা, টাইপ 3 ডান হলে এবার আসেন টাইপ 8, একদম সোজা টাইপ। একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 1, কি বলছে? টাইপ 8 অঙ্ক নাম্বার 8, টাইপ 8 অঙ্ক নাম্বার 1 একে কি বলছে দেখেন, একটি 12 ফুট দৈর্ঘ্য এবং 9 ফুট প্রস্থ বিশিষ্ট, আচ্ছা দৈর্ঘ্য বলছে 12, প্রস্থ বলছে 9, তাহলে ক্ষেত্রফল কত 108, 90 108। এই পর্যন্ত ঠিক আছে? একটা 12 ফুট দৈর্ঘ্য 9 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট বলা হয়েছে, তাহলে এই কার্পেটের ক্ষেত্রফল কত 108 বর্গ ফুট। এই পর্যন্ত ঠিক আছে? দৈর্ঘ্য 12, প্রস্থ 9, তাহলে কার্পেটের ক্ষেত্রফল কত 108। আচ্ছা এবার বলছে কি একটি ঘরের 60% ওই কার্পেটটা ডাইকা রাখছে, ঘরটির ক্ষেত্রফল কত? মনে করেন এই হলো পুরো ঘর, এখন এই ঘরের ভিতর আপনি এইটা হলো কার্পেট রাখছেন, এই কার্পেটটুকু রাখছেন, এই কার্পেটটা করছে কি পুরা ঘরটা মানে কি 100%, এই কার্পেটটা পুরা ঘরের 60% দখল করে রাখছে, তাহলে আপনি কার্পেটের ক্ষেত্রফল পাইছেন কত 108, তার মানে 60% সমান সমান কত 108 না? বিষয়টা বুঝেন, আপনার পুরো ঘর 100% আর আপনার কার্পেটের যেই জায়গাটুকু এটা হচ্ছে ঘরের 60% জায়গা দখল করে রাখছে, তাহলে কার্পেটের ক্ষেত্রফল যদি 108 হয়, তার মানে কি 60% সমান সমান 108। এখন আপনার কাছে ঘরের ক্ষেত্রফল চাইছে মানে কি 100% চাইছে, তাহলে 1% সমান সমান কত 108/60, 100% সমান সমান কত 108 ইন্টু 100 ডিভাইডেড বাই 60, 0 0 কাটা যায়, 5 3 3 3 আর 9, 18 6 50, 180। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে হচ্ছে 180 বর্গ ফুট। খেলাটা কি বুঝছেন? পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে করাইছি। আপনি কার্পেটের ক্ষেত্রফল পাইছেন কত 108, বলা হয়েছে এই কার্পেটটা ঘরে 60% ডাইকে আছে, তাহলে পুরো ঘরটা হলো 100%, কার্পেট দখল করছে 60%, তাহলে কার্পেটের ক্ষেত্রফল কত 108, তাহলে 60% সমান সমান কত 108, তাহলে চাইছে কি পুরো ঘরের ক্ষেত্রফল, দ্যাট মিন্স কি 100% কত। সবাই কি বুঝছেন? আমার মনে হয় না এটা নিয়ে আমার ফিডব্যাক নেওয়ার দরকার আছে, কারণ এত সুন্দর করে হচ্ছে শতকরা পড়াইছি, তারপর না পড়া উচিত। আচ্ছা এবার আসেন অঙ্ক নাম্বার 3, অঙ্ক নাম্বার 3 কি বলছে দেখি তো।
তিনে বলা হয়েছে কি দেখেন, একটা আয়তাকার মসজিদে 15 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রশস্ত মেঝে। আচ্ছা, দৈর্ঘ্য হলো 15 আর প্রস্থ হলো 11। বিষয়টা বুঝেন, একটা আয়তাকার মসজিদের 15 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত। তার মানে এই যে তোমার আপনার মসজিদটা বলছে, এই মসজিদের 15 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত মেঝে, তাহলে মেঝের ক্ষেত্রফল কত? 15 × 11। আচ্ছা, এবার বলছে কি 2.2 মিটার লম্বা, 2.2 মিটার লম্বা, 1.25 মিটার চওড়া, কতটি মাদুর দিয়ে, ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি এক্স, কতটি মাদুর দিয়ে এই মেঝেটা ঢাকা যাবে? দেখেন, আপনার মনে করেন এই মেঝের দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, তার মানে এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল, তাই না? এখন আপনারা বলছে এত মিটার লম্বা, এত মিটার চওড়া, কতটি মাদুর দিয়ে, মনে করেন এক সংখ্যক মাদুর দিয়ে। এই যে জিনিসগুলা, এইটার দিয়ে আমি হচ্ছে কি এই মেঝেটারে ঢাকবো, তাই না? তার মানে এইটার যেই ক্ষেত্রফল হইলো আর এইটার যে ভ্যালু আসলো, এই দুইটা কি সমান হইতে হবে না? আমার কথা বোঝেন নাই? বলা হয়েছে একটা আয়তাকার মসজিদে 15 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত মেঝে, তাহলে মেঝের ক্ষেত্রফল কত? এত। এই মেঝেটারে আমি ঢাকতেছি কি দিয়া? 2.2 মিটার লম্বা, 1.2 মিটার চওড়া, কতটি মাদুর? এক সংখ্যক মাদুর দ্বারা। তাহলে পুরাটা যদি ডাকি, তাহলে এতটুকুর মান যা, এই পুরাটার মানও কি তাই হইতে হবে। তার মানে এটা সমান এটা। তাহলে এখান থেকে এখন এক্স এর মান বের করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো ডান। যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু ডান লেখেন তো। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু ডান লেখেন। এই পর্যন্ত বুঝে থাকলে সবাই একটু ডান লেখেন। এখন আমি 4 নম্বর ম্যাথটা করাবো, আর 2টা ম্যাথ করালেই আজকের ক্লাস শেষ। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু ডান লেখেন তো। এই পর্যন্ত বুঝে থাকলে ডান লেখলেই বুঝবো বুঝছেন। আচ্ছা, ডান হয়েছে। এবার আসেন অঙ্ক নাম্বার 4 নম্বর অঙ্কটা দেখেন। এটাও ওই যে আমরা রম্বসের একটা ম্যাথ করছিলাম ওই টাইপের কনসেপ্ট। 4 নম্বর কোশ্চেনটা একটু দেখি কি বলছে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা একটু সবাই মনোযোগ সহকারে দেখেন। 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3। 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3। আচ্ছা, 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রে, তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেয়া আছে কত? 48 মিটার। খুব ভালো কথা। আর প্রস্থ বলছে কি দৈর্ঘ্যের 1/3। তাহলে প্রস্থ কি 48-এর 1/3 মানে কি 1/3। তার মানে প্রস্থ হচ্ছে 16। আমি কি বুঝাইতে পারছি? 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3। তাহলে দৈর্ঘ্য যদি 48 হয় তাহলে প্রস্থ কি 48-এর 1/3 মানে কি 1/3। তাহলে 48-এর 1/3 মানে কি 16। তাহলে দৈর্ঘ্য পাইছি 48, প্রস্থ পাইছি 16। এই মতো ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট। ওই আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি ভাইয়া? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে, এই ম্যাথগুলো ঠিক আমি যেভাবে করাচ্ছি এভাবে করতে হবে। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 48 + 16, তার মানে 64 = 128। তাহলে প্রশ্নটা আমরা ধাপে ধাপে পড়ি। কি বলছে? 48 মিটার দীর্ঘ, 48 মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য হচ্ছে 48। একটি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 1/3। তাহলে প্রস্থ হচ্ছে কি 48-এর 1/3 মানে কি 48 × 1/3। তাহলে প্রস্থ কত? 16। এবার বলা হয়েছে ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট, তার মানে ওই আয়তক্ষেত্রের পরিসীমা কত? 128। আচ্ছা, এবার কি বলছে? ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের, সমান পরিসীমা বিশিষ্ট বর্গের, তার মানে এই আয়তক্ষেত্রের পরিসীমা যা,
প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা অতটা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4a, তাহলে 4a সমান সমান কত 128, তাহলে চাইছে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে 128 ডিভাইডেড বাই 4 কাটাকাটি করে 32। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমরা যে রম্বসের একটা ম্যাথ করছিলাম না, এটাও একই টাইপের, শুধু এবার আয়তক্ষেত্রের খেলা। তার মানে আপনার প্রথমে এই ধরনের কোনো ম্যাথ আসলে আপনাকে পুরো প্রশ্নটা ঠান্ডা মাথায় পড়তে হবে, তাহলেই পারছেন। কি 48 মিটার দীর্ঘ, দৈর্ঘ্য 48, প্রস্থ দৈর্ঘ্যের 1/3, 1/3 16। এবার বলছে ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। বের করলাম পরিসীমা, কত বেরিয়েছে 128। এটা কিসের সমান? বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4a, তাহলে 4a সমান সমান কত 128। চাইছে কি এক বাহুর দৈর্ঘ্য, তার মানে এ কত 32। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এক্সাম্পল নাম্বার 5 আর 6 এই দুইটা ম্যাথ একসাথে দেখাই দিতেছি, এই দুটো অপশন টেস্ট করে করবেন। 5 আর 6 হাতে কলমে করা যাবে না, অনেক বড় হয়ে যাবে। কোনো কারণে যদি 5 আর 6 পরীক্ষায় আসে, প্রথমে আসেন 5 কি বলা হয়েছে? একটা আয়তক্ষেত্রের পরিসীমা দিছে 18, পরিসীমা দিছে 18 আর ক্ষেত্রফল বলছে 20, ক্ষেত্রফল বলছে 20। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখেন। এই টাইপের ম্যাথ যদি কোনো কারণে দেয়, বলছে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে, 12 6 10 2 9 2 5 4। আচ্ছা বিষয়টা দেখেন, পরিসীমা বলছে 18, ক্ষেত্রফল বলছে 20। আপনি প্রথমে একটা টার্গেট করেন, যেহেতু দুইটা ডাটা দেয়া আছে, ক্ষেত্রফল 20, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল। তাহলে 12 আর 6 যদি গুণ করি আসে কত 72, ক্ষেত্রফল হইতে হবে কত 20, তার মানে অপশনে হবে না। 10 আর 2 গুণ করলে আসে কত 20, তার মানে অপশন বি হতে পারে। আপনাকে কিন্তু খেলা এখনো শেষ হয় নাই, দেখেন আমি কিন্তু বি এর অ্যান্সার বলি নাই। প্রথমে আপনি ক্ষেত্রফল বাইর করেন সবগুলার, 72 লাগবে কত 20, হয় না এটা বাদ। 10 ইন্টু 2 20, তার মানে বি হতে পারে। 9 আর 2 গুণ করলে 18, হবে না। 5 আর 4 গুণ করলে 20, তার মানে কি অ্যান্সার কি হয় বি হবে নাহলে ডি হবে। তার মানে এখানে দুইটা ডাটা দেয়া আছে, পরিসীমা আর ক্ষেত্রফল। এই ধরনের ম্যাথ আপনি হাতে কলমে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। অপশন টেস্ট করে করবেন কিভাবে? যে কোনো একটা প্রথমে চয়েস করেন, চাইলে পরিসীমা চয়েস করতে পারতেন। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 20, চারটা অপশনের ভিতরে ক্ষেত্রফল 20 পাইছি কোনটা? বিতে আর ডিতে। তাহলে অ্যান্সার কোনটা হয়? বি নাইলে ডি। আচ্ছা এইবার বাড়ি করবো পরিসীমা। পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 10 প্লাস 2, এখানে কত 12, 2 আর 12 গুণ করলে কত 24। আমার পরিসীমা লাগবে কত 18, তার মানে এটার পরিসীমা তো 18 হয় নাই, তার মানে এটা কি হবে? হবে না। তাহলে বাকি আছে একটা অটো অ্যান্সার এইটা। আমার কথা কি সবাই বুঝছেন? সবাই কি বুঝছেন? যেমন এটার পরিসীমা বাইর করে দেখেন, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 5 আর 4 9, 9 সাথে 2 গুণ করলে 18। পরীক্ষা কিন্তু এই ধরনের ম্যাথ দিতে পারে। আমার কথা কি বুঝছেন? যদি না বুঝে থাকেন 6 নম্বরটা দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। ছয় কি বলছে দেখেন, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। খুব ভালো কথা। বলা হয়েছে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম। এইবার বলছে দৈর্ঘ্য কত? অপশন এ হচ্ছে 20, অপশন বি হচ্ছে 16, অপশন সি হচ্ছে 12, অপশন ডি হচ্ছে 8। দেখেন এখানে দুইটা ডাটা আছে, ক্ষেত্রফল 160, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম। তার মানে চাইছে আবার কি দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য কি প্রস্থ থেকে 6 বড়। তাহলে দৈর্ঘ্য যদি 20 হয় তাহলে এই জায়গায় প্রস্থ কত 14, দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে প্রস্থ কত 10, দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে প্রস্থ কত 6, দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে প্রস্থ কত 2। আমার কথা কি সবাই বুঝছে? কারণ এখানে দুইটা ডাটা দেবে, আপনি দুইটা ডাটা দিয়ে চেক করতে হবে। প্রথমে একটা ডাটা নেন, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম, তাহলে অপশনে সবগুলো ভ্যালু হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থ অপেক্ষা 6 মিটার বড় হয় তাহলে দৈর্ঘ্য 20 হলে যায় কত 14, 16 হলে 10। এখন প্রত্যেকটার ক্ষেত্রফল বাইর করেন, যার ক্ষেত্রফল 160 পাবেন সেই অ্যান্সার। তাহলে দেখেন বি কি 16 ইন্টু 10 মানে কত 160, তাহলে বি অ্যান্সার। এটা 72 হবে না, এটা 16 হবে না, 20 হচ্ছে 200, 280 হবে না। আমি কি বুঝাইতে পারছি? এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে অপশন চেক করে কিভাবে করবেন সবাই কি বুঝাইতে সক্ষম হয়েছি? কিচ্ছু না, একটা ডাটা প্রথমে চয়েস করেন, যেই ডাটাটা আপনার কাছে ইজি মনে হবে। প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম, তাহলে দৈর্ঘ্য যা প্রস্থ তার থেকে 6 কম, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমি সব বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি এই টাইপের যদি কোশ্চেন আসে
বা কোনো কারণে যদি কোশ্চেন এই ধরনের আসলে না পারেন, এরকম অপশন চেক করে করবেন। সবাই যদি সবকিছু বুঝে থাকেন, লেখেন ফুল ক্লাস ডান। আগামীকালকে আল্লাহ বাঁচায় রাখলে আমরা সরল ও যৌগিক মুনাফা শুরু করব। আগামীকালকের ক্লাসটা সবাই লাইভ করার চেষ্টা করবেন, আমি কিছুক্ষণ পর গ্রুপে একটা পোস্ট দেবো। আর আজকে রাতে ইনশাল্লাহ আমি সরল ও যৌগিক মুনাফা শীটটা গ্রুপে আপলোড করে দেবো। আর এটার পরীক্ষাটা কবে হবে এগুলো সব আমি কালকে বলে দেবো। ত্রিভুজ, চতুর্ভুজ, এই দুটো অধ্যায় পুরোটা একসাথে পরীক্ষা হবে। মানে থিওরি যেটা পড়াইছি আর ম্যাথ, মানে মোট 6টা ক্লাস নিয়েছি না, 6টা আর একটা রেকর্ড ক্লাস দিয়েছি, মোট 7টা। এই 7টা ক্লাসের উপর একটা পরীক্ষা হবে। আমি পরীক্ষাটা কালকে জানাই দেবো কবে হবে, ইম্পর্টেন্ট পরীক্ষা। কারণ এই ত্রিভুজ চতুর্ভুজ মিলে আপনি জ্যামিতিতে যে 3টা কোশ্চেন আসে, একটা কোশ্চেন মাস্ট পাবেন, ইভেন 2টাও পাইতে পারেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। আচ্ছা, জব সলিউশনের টেকনিকটা একদিন বলবো না, এর মধ্যে আমি একদিন আসবো। এখন তো আজকে উপস্থিতি নাই, এত কম উপস্থিতিতে বলা যায়? একটু তো উপস্থিতি বেশি থাকা দরকার। আমি এর মধ্যে বলবো না, সমস্যা নেই, কারণ পরীক্ষা তো এসে পড়ছে আর 2 মাস। ফুল ক্লাস কি ডান হয়েছে? একটু সবাই কমেন্টস করে দেন তো। ওরে ত্রিভুজ আর চতুর্ভুজ নোটের প্রাইজ উইনারকে দেখারই তো টাইম পাই না। এই যে কি জানি বলে, আমার তো মনেই ছিল না। আচ্ছা, আমি কালকে আমার একটু মনে করে দেন। এই যে নক বলছেন যে ভাইয়া একটু উইনারের নামটা বললেন, আমি তো চেকই করি নাই, চেক করা লাগবে, বুঝলা গেছি ভাইয়া। মাল্টিপারপাস প্যারার মধ্যে আছি তো। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ কালকে আমরা সরল যৌগিক মুনাফার খুব মজার একটা ক্লাস করব। কালকে ইনশাল্লাহ দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।